ভেল অফ টেলসে আজ রবার্ট ই হাওয়ার্ডের কাহিনী দ্য হরর ফ্রম দ্য মাউন্ট। গল্পের অনুবাদ স্বাগতা সাহা ভৌমিক। গল্পের পরিচালনা, প্রোডাকশন ও সাউন্ড ডিজাইন আমি শীর্ষেন্দু ভৌমিক। সহ পরিচালনা এবং সহযোগিতায় স্বাগতা সাহা ভৌমিক। পোস্টার ডিজাইন ডিভাইন কমেডি। তাহলে শুনতে থাকুন আমাদের আজকের গল্প দ্য হরর ফ্রম দ্য মাউন্ট। স্টিভ ব্রেল ভূতপ্রেত কিংবা দৈত্য দানব এসব কিছুতেই বিশ্বাস করত না, কিন্তু হুয়ান লোপেজ বিশ্বাস করত। একজনের সাবধানবাণী এবং অপরজনের একরোখা স্বভাব, এই দুইয়ের কোনোটাই তাদের আতঙ্কের ভয়াবহতার কবল থেকে রক্ষা করতে পারেনি। এই আতঙ্ক মানব সভ্যতার ইতিহাসে আজ থেকে প্রায় ৩০০ বছর আগে চাপা পড়ে গিয়েছিল, কিন্তু অন্ধকারের বুক চিরে সে আবারও বেরিয়ে এসেছে আলোর পৃথিবীতে। একদিন বিকেলে স্টিভ ব্রেল চুপ করে বসেছিল। ওর শরীরে চাষির রক্ত নেই, তবুও যে কেন চাষের দিকে ঝুঁকল সে ওই জানে। অসময়ের বৃষ্টি, ঝড়, শিলাবৃষ্টি এসব কারণে ওর সমস্ত ফসল নষ্ট হয়ে গেছে। জমির দিকে একদৃষ্টে চেয়ে থাকতে থাকতে ওর কাষ্ঠল মুখমণ্ডল আরো শক্ত হল। ব্রেলের লম্বা, সুঠাম, লৌহ কঠিন চেহারা দেখলেই বোঝা যায় ওয়েস্ট টেক্সাসের কাউবয়দের যোগ্য উত্তরসূরি সে। তার পায়ে শক্ত চামড়ার বুট জুতো, গায়ের রং রোদে পুড়ে তামাটে। চাষবাসে ব্রেলের এই বিশাল ক্ষতি, এটা আদৌ কি ওর দোষ? এই কথা ও নিজেও মানে না। যদি প্রকৃতি সাথ না দেয় তাহলে আর শস্য হবে কি করে? ব্রেলের মুখ থেকে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। সে খানিক নড়ে চড়ে বসে মনে মনে স্থির করল, আর যাই হয়ে যাক, সে নতুন করে আর কোনো জমির ইজারা নেবে না। যথেষ্ট হয়েছে। তবে ঈশ্বরকে ধন্যবাদ যে এই জমি তার নিজের নয়। এত ঘাম ঝরিয়ে নিজের জমির ফসল নষ্ট হলে সে কষ্ট এর থেকেও বহু গুণে বেশি হতো। বংশ পরম্পরায় ওর মতো শক্ত সমর্থ মানুষ রাইডিং আর রোপিং এর কাজ করেছে। ও ভাবছে এবার তাই শুরু করবে। হঠাৎ ব্রিলের খেয়াল হলো একটা পায়ের শব্দ ওর দিকেই এগিয়ে আসছে। সেদিকে না তাকিয়েও ও দিব্যি বুঝতে পারল এই পায়ের আওয়াজ ওর প্রতিবেশী বৃদ্ধ হুয়ান লোপেজ ছাড়া আর কারণ নয়। এই মেক্সিকান লোকটা নদীর ওপারের পাহাড়টার উপর থাকে। কেমন যেন মুখচোরা স্বভাবের একটা লোক। এখন সে তার নিজের জমির জঞ্জাল পরিষ্কার করে বাড়ি ফিরছে। ব্রেলের জমির পাশ দিয়েই সে প্রত্যেক দিন বিকেলে ঘরে ফেরে। ব্রেল উদাস দৃষ্টিতে হুয়ানের দিকে চাইল। এমন সময় ওর হঠাৎ মনে হলো এই লোকটা সবসময় সামনের ওই উঁচু টিলার মতো ঢিবিটা এড়িয়ে চলে। ব্যাপারটা কি? হ্যাঁ, আজও সে তাই করল। ঢিবির কাছাকাছি আসা মাত্রই ওর চলার গতি বেশ খানিকটা বেড়ে গেল। ব্রিল আগেও লক্ষ্য করেছে যে হুয়ান চেষ্টা করে সূর্যাস্তের আগেই এই ঢিবির অংশটা পেরিয়ে যেতে। সাধারণত মেক্সিকানরা অত্যন্ত কর্মঠ হয়। সূর্যোদয়ের সময় থেকে সূর্যের শেষ আলোটুকু আকাশে থাকা পর্যন্ত তারা কাজ করে চলে। হুয়ান সেক্ষেত্রে ব্যতিক্রম। ব্রিলের কৌতূহল বেড়ে উঠল। তীক্ষ্ণ দৃষ্টিতে লোপেজের দিকে তাকিয়ে থাকতে থাকতে সে উঠে দাঁড়ালো। তারপর সামনে ঢাল বেয়ে নিচে নেমে এগিয়ে গেল সেই মেক্সিকান লোকটার দিকে। পিছন থেকে তাকে ডেকে উঠল ব্রেল। হে লোপেজ, ওয়েট আ মিনিট। লোপেজ দাঁড়িয়ে পড়ল। সে তাকিয়ে রইল তার সামনে হেঁটে আসা লম্বা লোকটার দিকে। তার চোখে মুখে কোনো উৎসুক্য নেই। স্থির হয়ে দাঁড়িয়ে সে ব্রেলের জন্য অপেক্ষা করতে লাগলো। ব্রেল খানিক ধীর পায়ে ওর কাছে এগিয়ে এসে বলল, লোপেজ, আমি জানি এইসব ব্যাপারে আমার নাক গলানো উচিত নয়, তবু তোমাকে একটা কথা জিজ্ঞেস করি। আচ্ছা, ওই রেড ইন্ডিয়ানদের ঢিবিটাকে কি তুমি ভয় টয় পাও নাকি? সবসময় কেমন যেন একটা দূরত্ব বজায় রাখো। না ভাই, এরকম কোনো ব্যাপার নেই, চটজলদি উত্তর দিল লোপেজ। ব্রেল
বাঁকা হেসে বলল, তুমি মিথ্যে কথা বলছো। তুমি তো একেবারে গো বেচারা নও হে। বহুদিন যাবত এখানে আছো, যথেষ্ট ভালো ইংরেজি বলো। ব্যাপারটা কি বলো তো? আচ্ছা, তুমি কি ভাবো ওই ঢিবিটা হন্টেড, ভুতুড়ে বা ওই রকম কিছু নাকি? ব্রিল নিজে স্প্যানিশ বলতে এবং লিখতে দুই পারে, কিন্তু নিজের ভাষা নিয়ে সে বিশেষ সচেতন এবং অহংকারীও বটে। তাই অন্যের ভাষায় সে কথা বলতে পছন্দ করে না। হুয়ান খানিকক্ষণ চুপ থেকে ঘাড় বাঁকিয়ে চাপা স্বরে বলল, It is not a good place, no bueno. কিছু জিনিস অজানা থাকাই ভালো, কিছু জিনিসের চিরসজ্জাই ভালো বন্ধু। বুঝলাম বুঝলাম, তুমি তাহলে ভূতের ভয় পাও, হ্যাঁ? আরে বাবা, এইসব রেড ইন্ডিয়ানদের দল কবে মরে ভূত হয়ে গেছে, এমনকি ওদের ভূতেরাও আরো একবার মরে গেছে। ওই ঢিবি থেকে বের হওয়ার জন্য আর কিছুই অবশিষ্ট নেই, বুঝলে? ব্রিলের এই ব্যাপারটা অজানা নয় যে অশিক্ষিত মেক্সিকানদের মধ্যে নানান রকম কুসংস্কার থাকে। সমস্ত সাউথ ওয়েস্ট জুড়ে যত পুরনো ঢিবি আছে সে সব নিয়ে এদের মধ্যে বিস্তর জল্পনা কল্পনা রয়েছে, কারণ এই সমস্ত ঢিবি অতীতের নানান স্মৃতি বহন করে। এই ঢিবিগুলোর ভেতর জমা করা আছে ইতিহাসের পাতায় বিলীন হয়ে যাওয়া বহু যোদ্ধার দেহাংশ, হাড়গোড়। লোপেজ গম্ভীর স্বরে বলল, মাটির তলায় যা আছে সেসবকে বিরক্ত না করাই ভালো। ধুস, তুমি জানো আমি আর কয়েকটা ছেলে মিলে পালো পিন্টোর কাছে এইরকমই একটা ঢিবি করেছিলাম। সেখান থেকে একটা কঙ্কালও বেরিয়েছিল, তার গলায় আবার বিডসের মালাও ছিল। আমি বহুদিন ওখান থেকে তুলে আনা একটা দাঁত নিজের কাছে রেখেছিলাম, যদিও পরে সেটা আমি হারিয়ে ফেলেছি। তবে সত্যি বলছি, ওই দাঁতটা আমার কাছে থাকার জন্য কোনো ভুতুরে সমস্যায় কিন্তু আমাকে পড়তে হয়নি। রেড ইন্ডিয়ান, যদিও রেড ইন্ডিয়ান ছাড়াও এদেশে অন্যান্য উপজাতি ছিল। শুনেছি কয়েকশো বছর আগে নানান অদ্ভুতুরে ঘটনা ঘটতো এখানে। আমি আমার পূর্বপুরুষদের থেকে অনেক গল্প শুনেছি। বংশ পরম্পরায় সেই সব গল্প মুখে মুখে প্রচার হয়ে গেছে। সেনিয়র প্রিল, তোমাদের লোক ইংল্যান্ড থেকে যে সময় এদেশে এসেছে তার বহু আগে আমার দেশের লোক এখানে এসেছে। হ্যাঁ, এটা তুমি ঠিকই বলেছ। এদেশে আসা সর্বপ্রথম সাদা চামড়ার মানুষ হলো ওই স্প্যানিয়ার্ডসরা। অফকোর্স, আমি তো শুনেছি এর্নান্দো দে এস্ত্রাদা এখানেও তার অভিযান চালিয়েছিলেন। সালটা বোধহয় আমি ঠিক জানি না কত বছর আগে। 1545 সাল। তোমার খামারের ওই আস্তাবলটা যেখানে, ঠিক ওই জায়গায় ওরা ওদের ঘাঁটি গেড়েছিলেন। কথাটা শুনে ব্রিল একবার ঘাড় ঘুরিয়ে আস্তাবলটার দিকে চাইল। সেখানে রয়েছে কয়েকটা ঘোড়া আর গরু। ব্রিল কৌতূহলী হয়ে জিজ্ঞেস করল, তুমি এত কিছু জানলে কি করে লোপেজ? কারণ আমার এক পূর্বপুরুষ দে এস্ত্রাদার সঙ্গে এত দূর পাড়ি দিয়ে এখানে এসেছিলেন। তিনি ছিলেন একজন সৈনিক, তার নাম ছিল পরফিরিও লোপেজ। তিনি তার অভিযানের কাহিনী বলে গেছেন তার পুত্রকে, সেই পুত্র আবার তার পুত্রকে। এইভাবেই পারিবারিক সূত্রে, বংশ পরম্পরায় সেই কাহিনী বা ইতিহাস আমাদের কাছে, বিশেষ করে বলতে গেলে আমার কাছে এসে পৌঁছেছে। কিন্তু আমার তো আর কোনো সন্তান নেই যাকে আমি এই কাহিনী বলে যেতে পারবো। হ্যাঁ, আমি জানতাম না যে এই অভিযানের সাথে তোমার যোগসূত্র এতটা গভীর। আচ্ছা লোপেজ, তুমি তো নিশ্চয়ই জানো দে এস্ত্রাদা এই অঞ্চলে কোথায় সোনা লুকিয়ে রেখেছিলেন? এখানে কোনো সোনা নেই। লোপেজ এবার রীতিমতো গর্জে উঠল। দে এস্ত্রাদার সৈন্যরা কেবলমাত্র অস্ত্র নিয়ে এসেছিল, কারণ এই অজানা অচেনা দেশে তাদেরকে প্রত্যেক মুহূর্তে শত্রুদের সঙ্গে মোকাবিলা করতে হতো। তারা তাদের মৃতদেহ ব্যতীত আর কিছুই এদেশে রেখে যেতে পারেনি। পরে বহু বছর পরে সান্তা ফে থেকে গাধার পিঠে বেশ কিছু সোনাদানা এদিকে নিয়ে আসা হচ্ছিল, আর সেই সময় রেড ইন্ডিয়ানরা ওদের আক্রমণ করে। প্রাণ ভয়ে লোকগুলো সমস্ত সোনাদানা লুকিয়ে রেখে সেখান থেকে পালিয়ে যায়। আর হ্যাঁ, সেই আক্রমণের স্থান এই অঞ্চল থেকে বহু মাইল দূরে ছিল।
কিন্তু পরে এই সব ঘটনার গপ্প সব একে অপরের সঙ্গে মিশে গেছে। এমনকি ওই সোনাদানা পরবর্তীকালে গ্রিঙ্গো বাফেলো হান্টাররা খুঁজে পেয়ে সব মাটির তলা থেকে তুলে নিয়েছিল। ব্রেল আনমনা হয়ে মাথা নাড়ল। নর্থ আমেরিকার দেশগুলো এবং সাউথ ওয়েস্ট ব্যাপী ছড়িয়ে রয়েছে নানান গুপ্তধন সংক্রান্ত গল্পগাথা। অতীতে অপরিমিত মূল্যবান সম্পদ পার্বত্যভূমি পেরিয়ে টেক্সাস আর নিউ মেক্সিকোর সমতলে আমদানি এবং রপ্তানি করা হতো। আমেরিকার বহু সোনা এবং রূপোর খনি তখন স্প্যানিয়ার্ডদের দখলে ছিল। তারা পাশ্চাত্যের সোনার উপর ব্যবসায় অপ্রতিরোধ্য হয়ে উঠেছিল। মিনিটখানেক যেন এক অলীক দিবা স্বপ্নে ডুবে গিয়েছিল ব্রেল। কৃষিকাজে তার ব্যর্থতা, জীবনের ওপর চেপে বসা দারিদ্র্য, এইসব অতিক্রম করে তার চোখের সামনে ঝলঝল করে উঠেছিল সোনার ঝলকানি। হঠাৎ ও বলে উঠল, ওয়েল, আমার হাতে তো কোনো কাজ নেই, আমি ওই ঢিবিটা একবার খুঁড়ে দেখব, দেখি সেখানে আমি কিছু পাই কিনা। ব্রেলের বলা এই সাধারণ একটা কথা শুনে হুয়ান লোপেজ যে এভাবে চমকে উঠবে তা ও ভাবতে পারেনি। মুহূর্তের মধ্যেই ব্রেল দেখল হুয়ান লোপেজের শরীর যেন ভয়ে গুটিয়ে এলো। তারপর বিস্ফারিত দৃষ্টিতে ব্রেলের দিকে চেয়ে তাকে বাধা দিয়ে সে বলল, দিয়স, না, এই কাজ খবরদার করো না সিনিয়র ব্রেল। ওই ঢিবি অভিশপ্ত। আমার ঠাকুরদা আমাকে বলেছিলেন। কি বলেছিলেন তোমার ঠাকুরদা? লোপেজের মুখ ফ্যাকাশে হয়ে এলো। সে বিড়বিড় করে বলল, আমি বলতে পারবো না। আমি এ কথা কোনোদিন কাউকে না বলার দিব্যি করেছি সিনিয়র। এ কথা আমি শুধুমাত্র আমার জ্যেষ্ঠ পুত্রকেই বলতে পারতাম, কিন্তু হায়, আমার তো কোনো পরিবার নেই। কিন্তু আমার কথা তুমি বিশ্বাস করো সিনিয়র। বন্ধু, তুমি এই খোঁড়ার আগে নিজের গলা কেটে নিজেকে শেষ করে ফেলো তাও ভালো, কিন্তু ভুলেও ওই অভিশপ্ত ঢিবি তুমি খুঁড়তে যেও না। লোপেজের এমন কুসংস্কারাচ্ছন্ন মন্তব্য শুনে ব্রেল অধৈর্য হয়ে উঠল। মনে মনে খানিকটা বিরক্তও বোধ করল। সে বলল, এই ঢিবি যদি এতটাই খারাপ হয়ে থাকে তবে তুমি আমাকে সবটা খুলে বলছো না কেন? আমাকে একটা যুক্তিসম্মত কারণ দাও যাতে আমি এমন কাজটা না করি। মেক্সিকান সেই বৃদ্ধ অসহায় স্বরে বলল, আমি বুঝতে পারছি তোমার কথা সিনিয়র ব্রেল, কিন্তু আমি যিশুর নামে যে শপথ করেছি যে আমি আমার মুখ বন্ধ রাখবো, আমার পরিবারের প্রত্যেকেই ওই একই শপথে বাঁধা ছিলেন। ব্যাপারটা এতটাই ভয়ঙ্কর, এতটাই অন্ধকার যে সেই সম্বন্ধে কথা বললেও নরক দর্শন হতে পারে। আমি কাউকে কিচ্ছু বলতে পারবো না সিনিয়র। আমি নিঃসন্তান, তাই আমার ঠোঁট চিরকাল বন্ধই থাকবে। ব্রেল ব্যঙ্গের হাসি হেসে উঠল। ওয়েল, তাহলে তুমি ব্যাপারটা লিখে দিচ্ছ না কেন লোপেজ? লোপেজ বেশ কিছুক্ষণ এক দৃষ্টে চেয়ে রইল ব্রেলের দিকে। সে যেন গভীরভাবে কি চিন্তা করছে। মনে হলো ব্রেলের কথাটা তার মনে ধরেছে। এবার সে বলল, বেশ, আমি নয় তাই করব। সেই পাদ্রীর প্রতি আমি কৃতজ্ঞ যিনি ছোটবেলায় আমাকে লিখতে শিখিয়েছিলেন। নাহলে আমার মতন মুখ্যসূক্ষ্ম মানুষ, যাই হোক, আমি ওই অভিশপ্ত ঘটনা কাউকে লিখে জানাতে পারবো না এমন দিব্যি তো করিনি। ঠিক আছে, আমি সবকিছু তোমাকে লিখেই জানাবো সিনিয়র ব্রেল। তবে তুমি আমাকে কথা দাও যে তুমি এ সম্বন্ধে বাইরের আর কাউকে কিচ্ছু বলবে না, এবং যেই কাগজে আমি তোমাকে সবটা লিখে দেব সেই কাগজ তুমি পড়ার পর পুড়িয়ে নষ্ট করে ফেলবে। কথা দাও? বেশ। ব্রেলের থেকে আশ্বাস পেয়ে লোপেজ হাফ ছাড়ল। বলল, বুয়েনো, আমি এখনই বাড়ি ফিরে সব লিখছি। আগামীকাল আমি যখন কাজে আসবো তখন তুমি তো এখানেই থাকবে, তোমাকে কাগজটা দিয়ে দেবো। সেটা পড়লেই তুমি বুঝতে পারবে কেন ওই অভিশপ্ত ঢিবি খনন করা একেবারেই উচিত হবে না। ঠিক আছে, আমি আসি। আদিওস। বলেই লোপেজ টানা পায়ে তার বাড়ির পথ ধরল। ব্রেল ওর চলে যাওয়া পথের দিকে তাকিয়ে একবার বাঁকা হাসল। তারপর আবারও ফিরতি পথ ধরল তার নিজের ছোট্ট কুঁড়ে ঘরটার দিকে। খানিকটা যেতেই কি ভেবে ও আবার একবার থমকে দাঁড়ালো। পিছনে ঘুরে তাকিয়ে চাইল সেই উঁচু ঢিবিটার দিকে।
ঢিবিটার পাশ দিয়ে ঘন ঘাস জন্মেছে। এই ঢিবিটা অবশ্যই রেড ইন্ডিয়ানদের কোনো ঢিবি, কারণ এর সাথে অন্যান্য রেড ইন্ডিয়ান মাউন্টগুলোর বিস্তর সাদৃশ্য রয়েছে। এই রহস্যময় ইন্ডিয়ান ঢিবির সাথে হুয়ান লোপেজের কি সম্পর্ক থাকতে পারে? বৃদ্ধ মেক্সিকান পাহাড়ের ঢাল বেয়ে নিচে নেমে যাচ্ছে। ব্রিলের দৃষ্টিতে ওর শরীরটা ক্রমশ ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর হয়ে আসছে। নিচের ছোট্ট উপত্যকার চারপাশ দিয়ে ঘন অরণ্য, এদিকে ব্রিলের বাড়ি, আর নিচে নেমে নদীর পাশে লোপেজের বাড়ি। ঘন অরণ্যের ফাঁকে বৃদ্ধ হুয়ান লোপেজ অদৃশ্য হয়ে যেতেই আচমকা ব্রিলের মাথায় একটা বুদ্ধি এলো। ব্রেল তড়িঘড়ি ঢাল বেয়ে উঠে এলো তার বাড়ির পেছন দিকটায়। সেখানে তার যন্ত্রপাতি রাখার বাক্স থেকে বের করে আনলো একটা গাঁইতি, আর তার পাশ থেকে তুলে নিল একটা বেলচা। সূর্য এখনো পুরোপুরি অস্ত যায়নি। পশ্চিম আকাশ জুড়ে এখনো যথেষ্ট আলো আছে। আলো থাকতে থাকতে ওকে একবার ঢিবিটা খুঁড়ে দেখতেই হবে। সত্যি যদি ওই ঢিবির আড়ালে কোনো রহস্য থাকে, সেটা ওকে জানতে হবে। অন্ধকার নামার আগে যদি কাজ শেষ না হয়, তাহলে লণ্ঠনের আলো নিয়ে আবার কাজে লাগতে হবে। স্টিভ তার গোটা জাতিগোষ্ঠীর মতো নিজেও অত্যন্ত হুজুগে। এই মুহূর্তে ওর মনে হয়েছে যে ও ঢিবি খুঁড়বে, অর্থাৎ ও খুঁড়বেই। লোপেজের এরকম পালাই পালাই ভাব আর গোপনীয়তা রক্ষা করার অশেষ প্রচেষ্টা, এর পিছনে অবশ্যই কোনো কারণ তো আছে। হতেও তো পারে যে কারণটা গুপ্তধন সম্পর্কিত। কে বলতে পারে? এই টিলার ভেতর হয়তো পৃথিবীর মূল্যবানতম সমস্ত সম্পদ সঞ্চিত হয়ে রয়েছে। হয়তো দেস্ত্রাদার লোকজন এখানে প্রচুর ধনসম্পত্তি লুকিয়ে রেখেছিল এবং মানুষকে বোকা বানানোর উদ্দেশ্যে সেই ঢিবিটা তৈরি করেছিল একেবারে হুবহু রেড ইন্ডিয়ান মাউন্টের মতো করে। আচ্ছা, হতেও তো পারে যে এই বৃদ্ধ লোপেজ এই গুপ্তধন সম্পর্কে জানে এবং তাই সে চায় না যে এই ঢিবি কেউ খনন করুক। কারণ এরা সাধারণত কুসংস্কারে বিশ্বাসী হয়, তাই পূর্বপুরুষের সঞ্চিত গুপ্তধনের সন্ধান কেউ পাক, সেটা এরা চায় না। স্টিভ কাজ শুরু করল। শরীরের সমস্ত শক্তি আর উদ্যমকে কাজে লাগিয়ে সে মাটি খুঁড়তে লাগলো। তবে কাজটা শুনতে বা বলতে যত সহজ, করতে একেবারেই তত সহজ নয়। এখানকার মাটি দীর্ঘদিন ধরে রোদে পুড়ে একেবারে লোহার মতো শক্ত হয়ে রয়েছে। উপরন্তু মাটির সঙ্গে মিশে গিয়েছে পাথর আর নুড়ি। ব্রেল দরদর করে ঘামছে। প্রচন্ড হাঁপ ধরে গেলেও থেমে যাওয়ার পাত্র সে নয়। গুপ্তধন খুঁজে পাওয়ার আশায় আর লোভে সে রীতিমতো উন্মত্ত। মাঝে মাঝে কপাল আর চোখের ওপর থেকে ঘাম ছেড়ে ফেলে সে কাজ চালিয়ে যেতে লাগলো। সময় কাল কোনো কিছুরই আর কোনো খেয়াল নেই। সূর্যের শেষ আলোটুকুও ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে পশ্চিম আকাশে। ব্রিল একসময় বিশ্বাস করিয়ে নিয়েছিল যে এই ঢিবির সঙ্গে স্প্যানিয়ার্ডদের কোনো সম্পর্ক নেই। এটা আদ্যপান্ত একটা রেড ইন্ডিয়ান মাউন্ট। এই ঢিবির মাটিতে প্রচুর পরিমাণে চারকোল রয়েছে। আদি যুগে এই মানুষেরা এইসব ঢিবি তৈরি করে তার উপর বেশ কিছুদিন ধরে আগুন জ্বালাতো। তার মানে এটা অবশ্যই রেড ইন্ডিয়ান মাউন্ট। ঠিক এমন সময় ব্রিলের বেলচাটা কিছু একটা ধাতব জিনিসের উপর ধাক্কা খেয়ে ঠং করে একটা শব্দ হলো। ব্রিল নিজেও চমকে উঠল সেই শব্দে। সে নিচু হয়ে জিনিসটা মাটি থেকে হাতে তুলে নিল। তারপর ম্রিয়মান আলোয় চোখের খুব কাছে এনে সেটাকে ঘুরিয়ে ফিরিয়ে দেখতে লাগলো। জিনিসটা একেবারেই ক্ষয়ে গেছে। তার ওপর পড়েছে মোটা জংয়ের আস্তরণ। অবাক দৃষ্টিতে ব্রিল জিনিসটার দিকে চেয়ে রইল। হ্যাঁ, ও জানে এই জিনিসটা কি। এটা নিঃসন্দেহে একটা স্পার রওয়েল, মানে ঘোড়ার খুরের নাল। নালটার তীক্ষ্ণ কোণাগুলো নির্দেশ করে এটা অবশ্যই স্পেনের জিনিস। ব্রেল হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল। সে নিশ্চিত প্রাচীনত্বে মোড়া এই মাউন্ট বা ঢিবি কখনোই স্পেনীয়দের তৈরি হতে পারে না। কিন্তু তাহলে এই ঢিবির মাটির এত গভীরে একটা স্প্যানিয়ার্ড নাল কোত্থেকে এলো? কিছু ভেবে না পেয়ে অসহায়ভাবে ব্রেল মাথা নাড়ল। তারপর আবারও হাত লাগালো কাজে। সে জানে এই ঢিবি যদি অ্যাবরিজিনালদের হয়ে থাকে, তাহলে এর কেন্দ্রে একটা ছোট্ট সরু মতো চেম্বার বা ঘর থাকবে, যা তৈরি করা হতো বড় বড় পাথর দিয়ে। আর সেই চেম্বারের ভেতরেই ইন্ডিয়ানদের দলপতির হাড়গোড় সযত্নে রেখে দেওয়া হতো।
আর এই ঘরের মাটির উপর চলত বলি বা স্যাক্রিফাইস। খুঁড়তে খুঁড়তে একসময় ব্রিলের বেলচা আবারও বাধা পেল একটা বিশাল গ্রানাইট পাথরে। ব্রিল ভালো করে পরীক্ষা করে বুঝল একটা মস্ত বড় নিরেট পাথর, অর্থাৎ এটা নিঃসন্দেহে ডেথ চেম্বারে ঢোকার একটা মুখ। ব্রিল পাথরের চারপাশটায় হাত বুলিয়ে দেখতে লাগলো। পাথরের গায়ে লেগে থাকা মাটি ঝেড়ে ফেলল। সে খেয়াল করে দেখল পাথরটা মাটির মধ্যে আটকানো আছে একটা মাত্র সরু পাথরের গোঁজ দিয়ে। সেই টুকরোটা জায়গা থেকে সরিয়ে নিলেই হুড়মুড়িয়ে গোটা পাথরটা ভেতরে গড়িয়ে যাবে। এতক্ষণে ব্রিল সজাগ হয়ে উঠল। আরে, ও তো খেয়ালই করেনি চারপাশে গাঢ় অন্ধকার নেমে এসেছে। সদ্য ওঠা চাঁদের আলোয় চারপাশ কেমন ছায়াময়, অস্বচ্ছ। অন্ধকারের বুক চিরে শোনা যাচ্ছে রাত পাখির ডাক। অনিচ্ছা সত্ত্বেও ব্রিল সোজা হয়ে উঠে দাঁড়ালো। না, এই অন্ধকারে আর কিছু করা সম্ভব নয়। তাকে লণ্ঠন নিয়ে এসে বাকি কাজ ছাড়তে হবে। যদিও ওর মন চাইছে পকেট থেকে দেশলাই বার করে জেলে সামনের পাথরটাকে আগে জায়গা থেকে সরিয়ে নিতে, কিন্তু ভাবনাটা মাথায় এলেও ব্রিল খানিক থমকালো। এটা কিসের শব্দ? ও যেটা শুনছে এটা কি ওর কল্পনা নাকি সত্যি? ওর মনে হলো পাথরটার ওপার থেকে যেন ভেসে আসছে একটা হালকা অথচ গা ছমছমে অদ্ভুত শব্দ, কিরকম একটা ঝনঝন শব্দ। সাপ! এই অন্ধকার গর্তে অবশ্যই সাপ রয়েছে। হয়তো ডজনখানেক বিষাক্ত র্যাটল স্নেক অপেক্ষা করছে ওরই জন্য। গর্তে হাত ঢোকালেই ছোবল মারবে। ভাবনাটা মাথায় খেলতেই কেঁপে উঠল সাহসী বেপরোয়া স্টিভ ব্রেল। গত কয়েক মিনিট ধরে একটা বিশ্রী কটু গন্ধও নাকে আসছে, এবং সেই গন্ধটাও আসছে পাথরের ও প্রান্ত থেকে। হ্যাঁ, কিছু কিছু সরীসৃপের গায়ে এমন বিশ্রী গন্ধ হয় বই কি। তাছাড়া ডেথ চেম্বারের মধ্যে নানান রকম বিষাক্ত গ্যাস তৈরি হয়, সেই গন্ধও হতে পারে। এই ধরনের গ্যাস মানুষের জীবন পর্যন্ত কেড়ে নিতে পারে। স্টিভ ওর গাঁইতিটা হাত থেকে নামিয়ে রাখল। তারপর ফিরে এলো ওর নিজের বাড়িতে। এই বিলম্বটুকু ওরা সহ্য হচ্ছে না, তাড়াতাড়ি করতে হবে। অন্ধকার ঘরে প্রবেশ করে ও একটা দেশলাই জ্বালল। তারপর দেওয়ালের আংটা থেকে ঝোলানো লণ্ঠনটা নামিয়ে আনলো। হ্যাঁ, যাক বাবা, লণ্ঠনটা তেলে একেবারে ভর্তি। দেশলাই দিয়ে লণ্ঠনটা জ্বালল সে। মুখে যে দুটো খাবার দিয়ে নেবে সেই ধৈর্য এখন অবশিষ্ট নেই। মাউন্ডের মধ্যে সেই স্প্যানিশ নাল কিভাবে এলো সেটা না জানলেই নয়। রহস্য উদ্ঘাটন না হওয়া পর্যন্ত ওর শান্তি নেই। ব্রেল তড়িঘড়ি তার কুঁড়ে থেকে বেরিয়ে এলো। দ্রুত পায়ে হাঁটার সময় হাতের লণ্ঠনটা এদিক ওদিক দুলছে, আর সেই দুলুনিতে ব্রেলের সামনে আর পেছনে ওর বিকৃত দোদুল্যমান ছায়া তৈরি হচ্ছে। সকালে লোপেস যখন দেখবে যে ঢিবির মুখ উন্মুক্ত, তখন ওর মুখটা কিরকম হবে সেই ভেবেই হাসি পেল স্টিভ ব্রেলের। ওহ, ভালোই করেছে সন্ধেবেলা কাজ শুরু করে, না হলে সকালে কাজ করতে শুরু করলে এই বুড়ো লোপেসটা নিঃসন্দেহে বাদ সাধত। গ্রীষ্মের উষ্ণ বাতাস গায়ে মেখে বেশ খুশি মনে এগিয়ে চলল ব্রেল। ঢিবির কাছে পৌঁছে লণ্ঠনটা উঁচু করে তুলে ধরতেই ও থমকে গেল। ওর রেখে যাওয়া গাঁইতি আর বেলচাটা এখনো সেই একই জায়গায় রাখা। বদলেছে কেবল একটা মাত্র জিনিস। সামনে দেখা যাচ্ছে সরু গর্তের মতো একটা গুহার মুখ। সেই মুখ দিয়ে অনায়াসে একটা মানুষের শরীর ঢুকে যেতে পারে। বিশাল পাথরটা কেউ ইতিমধ্যেই সরিয়ে দিয়েছে পাশে। ব্রেল আলোটা সামনে ধরে একবার চেম্বারের ভেতরটা দেখার চেষ্টা করল। ভেতরটা বর্গাকারে কাটা পাথর দিয়ে তৈরি। অত্যন্ত সুকৌশলে সেগুলো একটার সঙ্গে আরেকটা জোড়া। স্টিভের চোয়াল শক্ত হলো। প্রচন্ড রাগে ফুঁসে উঠে ও বলে উঠল, শালা লোপেস, বেটা শয়তান কোথাকার! শালা নিশ্চয়ই আমার উপর সেই সন্ধ্যে থেকেই নজর রেখেছিল।
আমি এক মুহূর্তের জন্য লণ্ঠনটা আনতে গেছি, আর ঠিক সেই সুযোগে ধূর্ত শিয়ালের মতো এইখানে এসে পাথরটাকে সরিয়ে ভেতর থেকে সমস্ত সোনাদানা নিয়ে ভেঙেছে। দাঁড়া দাঁড়া, দেখাচ্ছি তোর মজা। বলে হিতাহিত জ্ঞানশূন্য হয়ে স্টিভ ব্রেল লণ্ঠনটা নিভিয়ে দিল। তারপর সে ঘুরল সামনের পাহাড়টার দিকে, আর সেদিকে তাকাতেই ও থমকে দাঁড়িয়ে পড়ল। সামনেই উন্মুক্ত উপত্যকা। সেই উপত্যকা বুনো ঘন ঘাসে ভরা, আর তারপরের পাহাড়টার একটা কোণে লোপেজের ছোট্ট কুটির। মৃদু জ্যোৎস্নায় ব্রেলের মনে হলো একটা ছায়া মূর্তি যেন লোপেজের বাড়ির আশপাশটায় ঘোরাফেরা করছে। ব্রেল ভালো করে বোঝার চেষ্টা করলো ছায়ামূর্তিটা ঠিক কার। দূর থেকে দেখে মনে হচ্ছে মূর্তিটা কোনো দুপের মানে মানুষের। সেই ছায়ামূর্তি পাহাড়ের কোলে ঘন জঙ্গলের ভেতর অত্যন্ত দ্রুত গতিতে অদৃশ্য হয়ে গেল। ব্রেল দাঁতে দাঁত চেপে বলে উঠল, আমি নিশ্চিত বেটা কিছু তো একটা করেছে, নাহলে এত দ্রুত পায়ে হেঁটে কোথায় গেল বুড়োটা। কিন্তু এত রাগের মধ্যেও ব্রেলের শরীরে কেমন যেন একটা অস্বস্তি হলো। সে একবার ঢোক গিলল। একটা চোর গুপ্তধন নিয়ে পালাচ্ছে, কিন্তু সেই দৃশ্য দেখে এরকম অস্বস্তি হবার কারণ কি? আচ্ছা, এই ছায়ামূর্তিটার গতিতে কি এমন কিছু অস্বাভাবিকত্ব রয়েছে যা দেখে ওর মনের মধ্যে এরকম অস্বস্তি হচ্ছে? হুয়ান লোপেজের মতো একজন বৃদ্ধ কি কখনো এত দ্রুত চলাফেরা করতে পারে? হ্যাঁ, হতে পারে জিনিসগুলো লুকোনোর এত তাড়া, কিন্তু মুহূর্তেই এইসব ভাবনা মন থেকে সরিয়ে ব্রেল শপথ করে বলে উঠল, যাই হয়ে যাক না কেন, ওকে আমি ছাড়বো না। ওই মাউন্ট থেকে যা যা পেয়েছে সব আমার আমার আমার। কোনোভাবে নিজের মনের অস্বস্তিটাকেই যেন ঝেড়ে ফেলতে চাইল ব্রেল। এই ল্যান্ড আমি লিজ নিয়েছিলাম, ঢিবি করার কাজ আমি করেছি, আর ওই বেটা অভিশাপের গপ্প দিয়ে আমাকে এর থেকে দূরে রাখতে চেয়েছিল, যাতে সবটা সুযোগ বুঝে নিজে হজম করতে পারে। ব্রেল পাহাড়ের ঢাল বেয়ে নামতে লাগল। সে এখন প্রবেশ করেছে ঘন অরণ্যের মাঝে। আঁধারে ঢাকা ছায়া ঘন অরণ্য পেরিয়ে সে এসে থামল সামনের উপত্যকার মাঝে। আর চারপাশেই কেমন যেন দম বন্ধ করা নিস্তব্ধতা। কোনো রাত পাখির ডাক কানে আসছে না, এমনকি বাতাসও স্তব্ধ হয়ে আছে। এমন নিশ্চুপ রাত ব্রেল বহুকাল দেখেনি। ওর মনে আবারও সেই অজানা অস্বস্তিটা বেড়ে উঠছে। মনে হলো লণ্ঠনটা না নেভালেই বোধহয় ভালো হতো। কেন যে হুট করে নিভিয়ে দিল। তাও ভালো, সঙ্গে করে গাঁইতিটা নিয়ে এসছে। একটা অস্ত্রের মতোই হাতে সেটা শক্ত করে চেপে ধরল ব্রেল। একবার ওর মনে হলো, আচ্ছা, একটা শীষ দিলে কি এই অস্বস্তিকর নিস্তব্ধতাটা কাটবে? কিন্তু পরক্ষণেই ও নিজেকে সংবরণ করল। না বাবা, এত রাত্রিরে এসব শীষ টিস দেওয়া ঠিক নয়। শেষে সাপখোপ চলে এলে। উপত্যকার ওপাশে পৌঁছে ব্রেল খানিক নিশ্চিন্ত হলো। আকাশের দিকে তাকাতেই ও দেখতে পেল অজস্র নক্ষত্রের ভিড়। নিজের অজান্তেই একটা স্বস্তির নিঃশ্বাস বেরিয়ে এলো ওর মুখ থেকে। ধীর পায়ে পাহাড়ের ঢাল বেয়ে ওপরে উঠতে লাগলো সে। খানিক উপরে উঠে সামান্য নিচের একটা কাঁটা ঝোপের দিকে তাকালেই লোপেজের ছোট্ট দারিদ্র জর্জরিত কুটির পরিষ্কার দেখা যায়। বাড়ির একটা ঘরের জানালায় হঠাৎই আলো দেখতে পেল সে। চাপা স্বরে ব্রেল বলে উঠল, পালানোর জন্য প্রস্তুত তো হুয়ান লোপেজ? চুপচাপ আবার কখন নিজের ঘরে ফিরে এসেছো? বাকি জিনিসগুলোকে বগল দাবা করে পালাবে বলে? এমন সময় হঠাৎ একটা বীভৎস চিৎকারে ব্রেলের স্বগতোক্তিতে ছেদ পড়ল। সে এমন এক চিৎকার যে তা শুনে এক মুহূর্তের জন্য দু কানে হাত চেপে বসে পড়ল ব্রেল। এ কি নারকীয় চিৎকার! সে চিৎকার ক্রমশ ক্ষীণ হয়ে আসতে লাগলো, আর তার জায়গায় জেগে উঠল একটা গোঙানির মতো শব্দ। স্তব্ধ হয়ে খানিকক্ষণ দাঁড়িয়ে রইল ব্রেল।
গড, কার চিৎকার? এটা এটা লোপেসের চিৎকার নাকি? নিজেকে সামলে নিয়ে যত দ্রুত সম্ভব সে নিচের দিকে নামতে লাগলো। সে কি তবে কোনো নারকীয় ঘটনার সাক্ষী হতে চলেছে? না, ওকে জানতেই হবে। লোপেজের বাড়িতে কিছু তো একটা ঘটেছে। হাতে ধরা গাইতিটা আরো শক্ত করে চেপে ধরে সে নামতে লাগলো। এই অঞ্চলে অনেক সময় অনেক লুটপাটকারী তস্কর ঘুরে বেড়ায়। সেরকমই কেউ কি বুড়ো লোপেজকে খুন করলো, তারপর মাউন্ট থেকে পাওয়া সমস্ত গুপ্তধন আত্মসাৎ করে পালাতে চাইছে? বৃদ্ধ লোপেজের অসহায় ক্লান্ত মুখটা চোখের সামনে ভেসে উঠতেই ব্রিলের ভেতরে জমে থাকা সমস্ত রাগ উবে গেল। না, বুড়োটা চোর হতে পারে, কিন্তু তার ওপর কোনো স্কাউন্ড্রেল অত্যাচার করবে এটা কিছুতেই মেনে নেওয়া যায় না। ছুটতে ছুটতে একটা কাঁটা ছোপে হোঁচট খেল স্টিভ ব্রেল। কোনো রকমে সেখান থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে সে আবারও ছুটল লোপেজের বাড়ির দিকে। কুটিরের সামনে পৌঁছে দরজায় ধাক্কা দিল ব্রেল। লোপেজ, 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 লোপেজ! কিন্তু দরজা ভেতর থেকে বন্ধ। অনেক ডাকাডাকিতেও কারোর কোনো উত্তর পাওয়া গেল না। শুধু ঘরের ভেতর থেকে ভেসে আসছে একটা মৃদু গোঙানির আওয়াজ। দরজা ভেঙে ফেলা ছাড়া আর কোনো উপায় নেই। 7-5 ভেবে ব্রেল তাই করল। ওর মজবুত পালোয়ান কাঁধের ধাক্কায় সজোরে সেই দরজা ভেঙে মাটিতে ছিটকে পড়ল। দৌড়ে ঘরের ভেতর ঢুকল ব্রেল। ভেতরটা ঘুটঘুটে অন্ধকার। ব্রেলের হাত দুটো উত্তেজনায় ঘামে ভিজে উঠেছে। কোনো রকমে পকেট থেকে দেশলাই বার করে জ্বালালো সে। ঘরে ব্রেল আর লোপেজ ছাড়া আর কেউ নেই। আর বৃদ্ধ লোপেজ পড়ে রয়েছে মাটির ওপর। তার হাত দুটো যিশুর ক্রুসিফিক্সের মতন দুদিকে ছড়ানো। সেই মৃতদেহের মুখের অভিব্যক্তি ব্রেলের কাছে অসহনীয় হয়ে উঠল। বুড়োর মুখটা হা করা, চোখ দুটো প্রচণ্ড ভয়ে বিস্ফারিত। ব্রেল খেয়াল করল ঘরের জানালার একটা পাল্লা খোলা, অর্থাৎ ওখান দিয়েই আততায়ী পালিয়েছে। হয়তো ঢুকেও ছিল সেই পথেই। সে এগিয়ে গেল সেই জানালার দিকে। বাইরে মুখ পার করে এসে দেখতে পেল একদিকের পাহাড়ের ঢাল আর পাশে কাঁটা ঝোপের জঙ্গল। চারপাশটা একবার চোখ বুলিয়ে দেখার সময় ওর দৃষ্টি আটকে গেল অদূরের ঝোপটার দিকে। ওর মনে হলো ঝোপের আড়ালে যেন একটা অস্বচ্ছ শরীরের উপস্থিতি রয়েছে। হাতে ধরা দেশলাই কাঠিটা সম্পূর্ণ জ্বলে গিয়ে হাতে ছ্যাঁকা দিতেই ব্রিলের সম্বিত ফিরল। সে ফিরে এলো ঘরের টেবিলের কাছটায়। টেবিলের উপর রাখা কেরোসিনের হ্যারিকেনটা ধরতেই হাতের আঙ্গুলগুলো প্রায় জ্বলে গেল ব্রিলের। অভিসম্পাত করে উঠল ব্রেল। হ্যারিকেনটা এতটা গরম, তার মানে বহুক্ষণ ধরে ওটা জ্বালানো ছিল। অন্তত লোপেজের ওপর হামলা হওয়ার আগে পর্যন্ত তো বটেই। তার মানে আততায়ী যাবার সময় লণ্ঠনটা নিভিয়ে দিয়ে গেছে। মনের মধ্যে চলতে থাকা নিদারুণ অস্বস্তিটাকে কোনো রকমে দমন করে ব্রেল মেঝেতে পড়ে থাকা লাশটার পাশে বসে পড়ল। তারপর মৃতদেহটা খুব কাছ থেকে পর্যবেক্ষণ করতে লাগলো। কি ধরনের মৃত্যুর সম্মুখীন হলে মুখে এরকম ভয়ঙ্কর অভিব্যক্তি ফুটে উঠতে পারে? লোপেজের শরীরে কোনো আঘাতের চিহ্ন তো নেই। কোনো ছুরি বা কোনো কিছু আঘাত তো না। এক মিনিট, ব্রিলের হাতে এই রক্তের ছোপটা কোত্থেকে এলো? নিজের হাতে রক্তের দাগ দেখা মাত্রই আবারও লোপেজের মৃতদেহটা ভালো করে পরীক্ষা করতে লাগলো সে। এবার তার চোখে পড়ল লোপেজের গলায় 3-4টে ছোট ছোট ফুটো। সেই ফুটোগুলো থেকেই রক্ত বেরোচ্ছে, যদিও তা অত্যন্ত সামান্য পরিমাণে। এমন নয় যে ফিনকি দিয়ে। প্রথমে ব্রিলের মনে হলো এই ক্ষত হয়তো স্টিলেটো জাতীয় কোনো ছুরির আঘাতে হয়েছে। আবার পর মুহূর্তেই সে বুঝল যে স্টিলেটো ছুরির আঘাত অনেকটা কোনো জানোয়ারের কামড়ানোর দাগের মতো হয়। ওরকম একটা ছুরির আঘাতের দাগ ওর নিজের শরীরেও আছে, কিন্তু এই দাগগুলো আরো অনেক সূক্ষ্ম, যেন আরো অনেক সরু সদন্ত দিয়ে কামড়ানো হয়েছে।
এই সামান্য ক্ষত থেকে কারোর মৃত্যু ঘটতে পারে এটা ব্রিলের বিশ্বাস হলো না। সব থেকে বড় কথা, কোনো রকম রক্তপাত ঘটেনি। সম্ভবত লোপেজ প্রচণ্ড ভয় পেয়ে হৃদযন্ত্র বিকল হয়ে মারা গেছে। আর এই ক্ষতচিহ্নগুলো হয় তার মৃত্যুর সময় অথবা মৃত্যুর অব্যবহিত পরেই তৈরি হয়েছে। এবার স্টিভ আরও একটা জিনিস খেয়াল করল। মৃতদেহের পাশে মেঝেতে ছড়িয়ে রয়েছে বেশ কিছু কাগজ। বৃদ্ধ মেক্সিকানের হাতে গোটা গোটা অক্ষরে কিছু লেখা রয়েছে সেই কাগজগুলোতে। লোকটা বলেছিল সেই অভিশপ্ত মাউন্টের কাহিনী সে লিখে ব্রিলকে জানাবে। কাগজগুলোর সাথে একটা পেন্সিলও পড়ে রয়েছে মেঝের ওপর। পেন্সিল, কাগজ, লণ্ঠন এরা প্রত্যেকেই বৃদ্ধের সাথে ঘটে যাওয়া অকল্পনীয় ঘটনার নীরব সাক্ষী। তার মানে বৃদ্ধ ঢিবির ডেথ চেম্বারের পাথর সরায়নি। সে সারাটা সন্ধে তার নিজের বাড়িতেই ছিল এবং এখানে বসে এই পাণ্ডুলিপি লিখছিল। তাহলে ডেথ চেম্বারের মুখটা খুলল কে? আর অরণ্যের মাঝে কাকে ঘুরে বেড়াতে দেখল ব্রিল? ব্রিল এখন একটা কাজই করতে পারে। তার ঘোড়ায় চড়ে 10 মাইল পথ অতিক্রম করে কয়োটে ওয়েলসে পৌঁছতে হবে, কারণ ওটাই সবচেয়ে কাছের টাউন। সেখানে গিয়ে পুলিশকে সবকিছু জানাতে হবে এবং এখানে নিয়ে আসতে হবে। ব্রিল এক এক করে মাটি থেকে সমস্ত কাগজ কুড়িয়ে নিল। লোপেজের হাতে ধরা শেষ কাগজগুলো ছাড়িয়ে নিল সে। লণ্ঠনটা নেভাতে গিয়েও থমকালো ব্রিল। কেমন যেন একটা অজানা ভয় ওকে রীতিমতো চেপে ধরল। জানালা দিয়ে দেখা কাটা ঝোপের মধ্যে সেই ছায়ামূর্তির কথা মনে পড়ল ওর। আচ্ছা, ছায়ামূর্তিটা কি আদৌ কোনো মানুষের? জিনিসটা আপাত দৃষ্টিতে মানুষের মতো দেখতে হলেও ওটার মধ্যে কেমন যেন একটা অদ্ভুত অমানসিক বা অমানবিক ব্যাপার ছিল। গা ছমছম করে উঠল ব্রিলের। দুঃস্বপ্ন ভেঙে গেলে মানুষ যেরকম নিজের মনকে যুক্তি দিয়ে শান্ত করতে চায়, ব্রিলও ঠিক তাই চেষ্টা করতে লাগলো। ঘরের লণ্ঠনটা নিভিয়ে নিজের হাতের লণ্ঠনটা জ্বালিয়ে নিয়ে গাইতি হাতে নিয়ে আবারও বেরিয়ে পড়ল ব্রিল। এই খুনের দৃশ্য দেখার পর তার এত বিচলিত হওয়ার তো কোনো কারণ নেই। এই ধরনের অপরাধ প্রবণতা তো মেক্সিকানদের মধ্যে হয়েই থাকে। আর এই ওয়াইল্ড আমেরিকান ওয়েস্টে খুন, হত্যা, মারামারি, গোলাগুলি এসব তো নিত্যদিনের ঘটনা, স্বাভাবিক ব্যাপার। কিন্তু নক্ষত্র খচিত উন্মুক্ত আকাশের নিচে পা রাখতেই একই সাথে চমকে ও থমকে দাঁড়িয়ে পড়ল ব্রিল। নিস্তব্ধ অন্ধকারের মধ্যে ছোট্ট নদীটার অপর প্রান্ত থেকে হঠাৎই জেগে উঠল একটা ঘোড়ার মরণ আর্তনাদ, আর সাথে ছটফটে খুঁড়ের শব্দ। শব্দটা ক্রমশ দূরে মিলিয়ে গেল। তার মানে ঘোড়াটা ভয় পেয়ে পালিয়ে গেল। এবার বেশ হতভম্ব লাগলো ব্রিলের। তাহলে কি মানুষ নয়, বৃদ্ধ লোপেজের মৃত্যুর জন্য দায়ী অন্য কিছু? এই মরুপ্রায় পার্বত্য অঞ্চলে কি তাহলে ওত পেতে বসে রয়েছে কোনো ভয়ানক হিংস্র জন্তু অথবা কোনো অজানা আতঙ্ক? লোপেজের গলার ক্ষতগুলো দেখে তো মনে হচ্ছিল লম্বা বাঁকানো কোনো ধারালো নখের দাগ অথবা সরু কোনো সদন্তের দাগ, অনেকটা শিকারী পাখি বা ভাল্লুকের নখের মতন। কিন্তু তাহলে লোপেজের ঘরের লণ্ঠনের আলোটা নেভালো কে? কোনো বন্য জন্তু বা পাখি তো আর লণ্ঠন নেভাবে না। আতঙ্কের হিমশীতল স্পর্শ নিজের শিরদাঁড়ায় অনুভব করতে পারল স্টিভ ব্রিল। আর দাঁড়িয়ে না থেকে নিজের বাড়ির পথে পা বাড়ালো সে। বাড়ির সামনে পৌঁছেও প্রথমেই ভেতরে ঢোকার সাহস পেল না ও। প্রথমে বাড়ির চারপাশ দিয়ে একটা চক্কর দিল। অন্ধকার জানালাগুলোয় চোখ রেখে কান পেতে শোনার চেষ্টা করল ভেতরে ইতিমধ্যেই কেউ ঢুকে বসে নেই তো। শেষমেশ নিশ্চিন্ত হয়ে ও দরজা খুলে ভেতরে ঢুকল। ঢুকেই প্রথমে দরজার পেছনটা পরীক্ষা করল, এই কেউ লুকিয়ে নেই তো। তারপর লণ্ঠনটা উঁচু করে ধরে ঘরের চারপাশটা খুব ভালো করে পরীক্ষা করল। তার মতো সাহসী মানুষের হৃদস্পন্দনও এই মুহূর্তে ভয়ানকভাবে বেড়ে উঠেছে। নিজের অজান্তেই হাতের গাইতিটা আরো শক্ত করে চেপে ধরল সে।
আতঙ্কের সঙ্গে একটা ভয়ানক রাগও বেড়ে উঠছে মনের মধ্যে। লোপেজের ওই মর্মান্তিক মৃত্যু মেনে নিতে রীতিমতো কষ্টই হচ্ছে ওর। বেশ কয়েক মুহূর্ত অপেক্ষা করার পরও কিন্তু কোনো গুপ্ত আততায়ী ব্রিলের উপর লাফিয়ে পড়ল না। তবুও নিশ্চিন্ত হওয়ার জন্য লণ্ঠন হাতে গোটা ঘরটা ও ভালো করে একবার ঘুরে দেখল। না, কোথাও কেউ নেই। স্বস্তির নিঃশ্বাস ফেলে ভিতর থেকে দরজা জানালা বন্ধ করল ব্রেল। এবার হাতের লণ্ঠন থেকে আগুন নিয়ে ঘরের বাতি জ্বালল। বারবার বারবার লোপেজের সেই মর্মান্তিক মৃতদেহটার কথা মনে পড়ছে। উফ, কি ভয়ানক! একবার ওর মনে হলো এখনই বেরিয়ে শহরের উদ্দেশ্যে রওনা দেওয়া যাক, কিন্তু রাতের এই অন্ধকারে আর দ্বিতীয়বার ঘরের বাইরে পা রাখার সাহস পেল না সে। আততায়ীর চরিত্র ও যতখানি অনুমান করতে পেরেছে তাতে আত্মরক্ষার জন্য শুধুমাত্র দরজা জানালা বন্ধ করাই যথেষ্ট নয়। খাটের তলা থেকে একটা ট্রাঙ্ক টেনে বার করল ব্রেল। তারপর সেটা খুলে তার থেকে বার করে আনলো একটা পুরনো কোল্ট .45 রিভলভার। সিলিন্ডারের ঢাকনাটা খুলে ব্যারেলটা একবার দেখে নিল সে। না, ঠিক আছে বাবা, 6টা গুলি ভরা আছে। এবার আসুক খুনি, ও বুঝিয়ে দেবে কত ধানে কত চাল। খুনি যে এখানে আসবেই তা অবশ্য বলা যায় না। হয়তো লোপেজের সঙ্গে ওর ব্যক্তিগত শত্রুতা ছিল, কিন্তু এমনটাও তো হতে পারে যে লোপেজের বাড়িতে ব্রিলকে ঢুকতে সে দেখেছে, কারণ খুনের ঘটনা আর ব্রিলের আগমনের মধ্যে খুব বেশি সময়ের ব্যবধান তো ছিল না। এবার সেই খুনি যদি কোনো সাক্ষী রাখতে না চায় তাহলে তো তাকে স্টিভ ব্রেলের কাছে আসতেই হবে। ঠিক আছে, আসুক। স্টিভ ব্রেল একজন জোয়ান কাউবয়। যেমন তার গায়ের জোর তেমন তার বন্দুকের টিপ। নিরস্ত্র বুড়ো মেক্সিকান লোপেজের মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে মরবে না ও। লোপেজের কথা মনে পড়তেই ও লেখা সেই পাণ্ডুলিপিটার কথা মাথায় এলো ব্রেলের। ওটা একবার পড়ে দেখতেই হবে। জানালার কাছ থেকে বেশ খানিকটা সরে একটা নিরাপদ জায়গায় এসে বসল ব্রেল, কারণ জানালা দিয়ে বাইরে থেকে ছোড়া কোনো গুলি অনায়াসে ভেতরে ঢুকে তার প্রাণ নাশ করতে পারে। নিরাপদ জায়গায় বসে পকেট থেকে পাণ্ডুলিপিটা বার করল ব্রেল। তারপর লেখাটা পড়তে শুরু করল সে। তার অর্ধেক মন নিবদ্ধ হয়ে রইল লেখায়, আর বাকি অর্ধেক মন সজাগ হয়ে রইল বাইরে থেকে ভেসে আসা শব্দের প্রতি। লোপেজের মতো কোনো একজন অশিক্ষিত মানুষের পক্ষে এত বড় একটা পাণ্ডুলিপি লিখে যাওয়া মোটেই সহজ কাজ ছিল না। গোটা গোটা হস্তাক্ষরে যথেষ্ট কষ্ট করেই সে এই কাহিনী লিপিবদ্ধ করেছে। ব্রেল সেই আতঙ্কের পাণ্ডুলিপি পড়তে লাগল। কাহিনীর যত গভীরে সে প্রবেশ করতে লাগলো ততই ওর সারা শরীর ভয়ে ঠান্ডা হয়ে আসতে লাগলো। এই আতঙ্কের ইতিহাস এতকাল যাবৎ শুধুমাত্র লোপেজের পরিবারের মধ্যেই সীমাবদ্ধ ছিল। এই প্রথমবার বাইরের কোনো ব্যক্তি এই সম্পর্কে জানতে পারল। একজন মেক্সিকান ভদ্রলোক কাবাইয়েরো এর্নান্দো দে এস্ত্রাদা এবং তার সাহসী যোদ্ধার দল তখন বিশ্ব আবিষ্কার করা নেশায় মেতেছে। সেই নেশায় নিজেদের মাতৃভূমি পর্যন্ত ছেড়ে এসেছে তারা। তারা এতটাই বেপরোয়া এবং নির্ভীক যে দক্ষিণ পশ্চিমের এই অজানা অচেনা মরুপ্রায় অঞ্চল দাপিয়ে বেড়াতেও তারা পিছুপা হয়নি। এদের দলে মোট 40 জন সৈন্য, চাকর বাকর এবং তাদের প্রভুরা ছিল। সমস্ত দলটার ক্যাপ্টেন ছিলেন দে এস্ত্রাদা। এছাড়া ছিলেন প্রিস্ট এবং অল্প বয়সী হুয়ান জাভিলা। এরা ব্যতীত আরও একজন রহস্যময় ব্যক্তি নাম ডন সান্তিয়াগো দে ভালদেস এদের দলে যোগ দিয়েছিল। দে এস্ত্রাদার দল তাকে ক্যারিবিয়ান সাগর থেকে উদ্ধার করে এবং নিজেদের জাহাজে উঠিয়ে নিয়ে আসে। সান্তিয়াগোর দলের সকলে এবং তার জাহাজের অন্যান্য যাত্রীরা সকলেই প্লেগের আক্রমণে মারা যায়। পরে সান্তিয়াগো দে এস্ত্রাদার সঙ্গে অভিযানে যোগদান করে। লোপেজের লেখার প্রতিটা ছত্র নির্দেশ করে এইসব অভিযানকারীদের কঠিন জীবনযাত্রার কথা। তাদের সংগ্রাম করতে হতো ক্ষুধা, তৃষ্ণা, বন্যা, মরুঝড় এবং আমেরিকার আদি নিবাসী রেড ইন্ডিয়ানদের বর্ষার ফলার সঙ্গে। তবু এই সমস্ত প্রতিকূলতার সঙ্গে তারা একত্রে লড়ত। কিন্তু একদিন হঠাৎ এই গোটা দলটার ওপর নেমে এলো এক অদ্ভুত অন্ধকার। একের পর এক লোক মরতে লাগলো
অথচ কেউ জানে না কে এদের হত্যাকারী। অতঃপর প্রত্যেকের মনে প্রত্যেকের বিরুদ্ধে তৈরি হতে শুরু করল সন্দেহের বিষ। ক্যাপ্টেন দে এস্ত্রাদা বুঝতে পারলেন না যে কিভাবে তিনি এই পরিস্থিতি সামাল দেবেন। তারা প্রত্যেকেই জানতেন যে মানুষের বেশে কোনো একটা শয়তান তাদের মধ্যেই লুকিয়ে আছে। সকলের মধ্যে সন্দেহ প্রবণতা এতটাই বেড়ে উঠল যে তারা একে অপরের থেকে দূরে সরতে আরম্ভ করল, এবং তারা দল থেকে দূরে সরে থাকার জন্য সেই আততায়ীর আরও বেশি সুবিধা হলো। অভিযান সম্পূর্ণ ছত্রভঙ্গ হয়ে পড়ল। আদিম প্রকৃতির মাঝে তখন সকলেই একা, নিঃসঙ্গ, অসহায়। দলের যারা যারা শয়তানের কবলে মরছে তাদের গলায় পাওয়া যাচ্ছে সদন্তের দাগ। তাদের শরীর সম্পূর্ণ রক্তশূন্য, ফ্যাকাশে। ঘুমিয়ে পড়লেই বিপদ। সেই ঘুম আর কোনোদিনও ভাঙার সুযোগ পাবে কিনা তা কেউ জানে না। তাই দিনের পর দিন, রাতের পর রাত তারা ঘুমকে জয় করার চেষ্টা করতে লাগলো। এতদিনে তারা বুঝে গিয়েছে তাদের সহযোদ্ধাদের মৃত্যুর কারণ। কি ধরনের শয়তান এমন নিষ্ঠুরভাবে মানুষকে রক্তশূন্য করে হত্যা করতে পারে সেই কথা সকলেরই জানা। অতএব তারা মরিয়া হয়ে ঈশ্বরকে ডাকতে শুরু করল। ঘুমের সাথে অক্লান্ত যুদ্ধ করে যারা ঘুমিয়ে পড়ল তারা আর জাগল না। সন্দেহের তীর গেল ক্যালাবার থেকে আনা একজন কৃষ্ণাঙ্গ কৃতদাসের দিকে। সে নাকি আসলে ক্যানিবল। এক মুহূর্ত সময় নষ্ট না করে তাকে তৎক্ষণাৎ বন্দী করা হলো, কিন্তু তাতে লাভ কিছুই হলো না। সে বন্দী হওয়ার পরেও অল্প বয়সী হুয়ান জাভিলা মৃত্যুর কোলে ঢলে পড়ল, ঠিক একইভাবে। এইবার দলের পাদ্রী আরও নড়ে চড়ে বসলেন। এভাবে চলতে থাকলে আর একজনও অবশিষ্ট থাকবে না। শেষমেশ তিনি দে এস্ত্রাদাকে ডেকে আসল শয়তানের নামটা বললেন। নামটা পড়া মাত্রই ব্রেল কেঁপে উঠল। রুদ্ধশ্বাসে সে পড়তে লাগল সেই পাণ্ডুলিপি। সমস্ত প্রমাণ একত্রিত করলেই বোঝা যাচ্ছে তাদের শত্রু কে। প্রিস্ট জানালেন ডন সান্তিয়াগো দে ভালদেসি হল সকলের হত্যাকারী। সে আসলে একজন ভ্যাম্পায়ার বা রক্তচোষা। অন্যের রক্ত পান করে সে জীবন ধারণ করে। মানুষের রক্ত পান করে সে অমর হয়ে থাকতে পারে। দেস্ত্রাদা বুঝতে পারলেন সান্তিয়াগোর জাহাজের সমস্ত অভিযাত্রী আসলে প্লেগের আক্রমণে নয়, বরং তার সদন্তের আঘাতে রক্ত শূন্য হয়ে মারা গিয়েছিল। সান্তিয়াগোর আসল পরিচয় সকলের কাছে জানাজানি হয়ে গেছে। এটা জানতে পেরেই সে দল থেকে পালিয়ে গেল। দেস্ত্রাদা, সেই কৃষ্ণাঙ্গ কৃতদাস এবং হাতে গোনা কয়েকজন যোদ্ধা যারা তখনও বেঁচে ছিল, তারা হন্যে হয়ে খুঁজতে লাগলো সান্তিয়াগোকে। শেষমেশ তাকে পাওয়া গেল একটা ঘন কাঁটা ঝোপের ভেতর। শিকারের রক্ত চুষে সে তখন গভীর নিদ্রামগ্ন। শোনা যায় ভ্যাম্পায়ারের চরিত্র অনেকটা সরীসৃপের মতো। একবার পেট ভরে খেয়ে নিলে তারা বেশ কিছুদিন শুধু ঘুমিয়েই কাটিয়ে দেয়। ক্ষুধা তৃষ্ণার তেমন চাহিদা তাদের আর তখন থাকে না। কিন্তু দেস্ত্রাদা অত্যন্ত বিচলিত হয়ে পড়লেন। তিনি তো জানেনই না যে এই পিশাচকে কিভাবে ধ্বংস করা যায়। এ তো আর মানুষ নয়। ভ্যাম্পায়ার হলো এমন এক অস্তিত্ব যার মৃত্যু হয়েছে বহু বহু যুগ আগে। মানুষ এবং অন্যান্য প্রাণীর রক্ত খেয়ে সে পৃথিবীর বুকে বিচরণ করছে বিনা বাধায় অনন্তকাল ধরে। সকলেই এস্ত্রাদাকে অনুরোধ করল তিনি যেন ওই শয়তানের হৃৎপিণ্ডের মধ্যে একটা কাঠ গুঁজে দেন এবং তার গলা শরীর থেকে একদম কেটে বিচ্ছিন্ন করে ফেলেন। সাথে ক্রমাগত পবিত্র মন্ত্র জপ করতে হবে। এস্ত্রাদা সকলের অনুরোধ শুনলেন বটে, কিন্তু তিনি কিছুতেই এসব করার সাহস পেলেন না। আর তাকে সঠিক পথ দেখানোর জন্য সেই পৃষ্ঠ তো তখন আর বেঁচে নেই। এস্ত্রাদা ভাবলেন এসব করতে গেলে এই শয়তানের ঘুম ভেঙে যেতে পারে, আর তার ঘুম ভাঙলে কেউ রক্ষা পাবে না। অতঃপর তারা সকলে মিলে অত্যন্ত সাবধানে ডন সান্তিয়াগোকে পাঁজা কোলা করে তুলে একটা আদিম রেড ইন্ডিয়ান ঢিবির কাছে নিয়ে এলো। তারপর সেই ঢিবি খুঁড়ে তার ডেথ চেম্বারের ভেতর সান্তিয়াগোকে রেখে আবারও ঢিবিটা বাইরে থেকে তৈরি করে তার মুখ বন্ধ করে দিল। তাই এই ঢিবি অভিশপ্ত। মাঝে মাঝে মনে হয়
না খেতে পেয়ে মরে যাওয়া অনেক ভালো কাজের সন্ধানে এই জায়গায় না এসে। আমি ছোটবেলা থেকে এই অভিশপ্ত ইন্ডিয়ান মাউন্টের কথা জানতাম, তাও আমি এখানেই এসেছিলাম। হায় ঈশ্বর, এই কারণেই সিনিয়র ব্রেল, তুমি কখনো কখনো ওই ঢিবি খনন করার কথা মাথাতেও এনো না, কারণ এই ঢিবি খুললেই ভেতর থেকে সেই শয়তান আবারও বেরিয়ে আসবে। পাণ্ডুলিপিটা এখানেই হঠাৎ শেষ হয়ে গেছে। শেষের অক্ষরটার পর হঠাৎই পড়েছে একটা লম্বা গভীর পেন্সিলের দাগ। সেই আঁচড় বরাবর কাগজটা ছিঁড়ে গিয়েছে। অর্থাৎ ঠিক ওই মুহূর্তেই তার ওপর হয়েছিল আততায়ীর আক্রমণ। ব্রিলের সারা শরীর তখন থরথর করে কাঁপছে, তার গলা শুকিয়ে একেবারে কাঠ। সে উঠে দাঁড়ালো। হৃদস্পন্দন ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। কোনো রকমে সে নিজের মনেই বলে উঠল, এই কারণেই ওই ঢিবির তলায় ওই স্প্যানিশ নালটা পেয়েছিলাম আমি। যখন এই স্প্যানিয়ার্ডরা গর্ত করছিল তখন হয়তো কোনোভাবে ওটা ওখানে পড়ে গিয়েছিল। গড, সে কি ভয়ঙ্কর কাজ করে ফেলেছে এটা ভাবতেই তার চোখের সামনে ভেসে উঠল এক সাংঘাতিক ছবি। সে যখন লণ্ঠন নিতে বাড়িতে এসেছিল ঠিক তখনই সেই শয়তানটা প্রায় 300 বছর পর তার মৃত্যুপুরী থেকে অন্ধকার ভেদ করে বেরিয়ে এসেছে এই জীবন্ত পৃথিবীর বুকে। চোখের সামনে ভেসে ওঠা প্রতিচ্ছবির মাঝে ব্রিল খেয়ালই করেনি যে ঠিক একই রকম একটা ছায়ামূর্তি, বিশাল লম্বা ছায়ামূর্তি উন্মুক্ত পর্বত পেরিয়ে তার ঘরের জানালার সামনে এসেই দাঁড়িয়েছে। সেই পৈশাচিক জিনিসটা তার লম্বা দুটো হাত বাড়িয়ে দিচ্ছে জানালার দিকে। নিজের মনের মধ্যে চলতে থাকা অস্বস্তি প্রাণপণে ঝেড়ে ফেলার চেষ্টা করতে লাগলো ব্রেল। না 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 না, তুস, আমি কিসব পাগলের মতো ভেবে চলেছি। লোপেসটা ছিল আস্ত একটা উন্মাদ। শয়তানটা তাহলে প্রথমে আমাকে না মেরে লোপেসকে মারতে গেল কেন? ওয়েল, এসব আসলে গল্প ছাড়া আর। তার স্বগতোক্তি মুখেই রয়ে গেল। ঘরের জানালার দিকে চোখ পড়তেই তার গলায় আতঙ্ক দলা পাকিয়ে উঠল। সে দেখল একটা বিভৎস মুখ জানালা দিয়ে তারই দিকে তাকিয়ে কিসব যেন বিড়বিড় করছে, যদিও সেই বিড়বিড়ানির কোনো শব্দ শুনতে পাওয়া যাচ্ছে না। সেই মুখের বরফের মতো ঠান্ডা দুটো চোখের দৃষ্টি যেন ব্রিলের আত্মা ভেদ করে ঢুকে পড়ছে তার সমগ্র অস্তিত্বে। প্রচণ্ড ভয়ে ব্রেল চিৎকার করে উঠতেই সেই মুখটা জানালা থেকে অদৃশ্য হয়ে গেল। ব্রেলের ঘরের বাতাস হঠাৎই যেন ভরে উঠেছে একটা বিশ্রী কটু গন্ধে। এই গন্ধ সে ওই মাউন্টের ভেতরেও পেয়েছিল। গন্ধটা ঘরময় ভরে ওঠার সাথে সাথেই ঘরের সদর দরজাটা কেউ যেন বাইরে থেকে খোলার চেষ্টা করতে লাগলো। ব্রেল আতঙ্কে দিশেহারা হয়ে দেওয়ালের ওপর পিঠ দিয়ে কম্পিত হাতে রিভলভার তাক করে দাঁড়িয়ে রইল। এই একটা পাতলা কাঠের দরজা তাকে কোনোভাবেই এই নারকীয় অস্তিত্বের হাত থেকে রক্ষা করতে পারবে না। ধাক্কার পরে ধাক্কা, শেষমেশ হঠাৎ দরজার ছিটকানিটা খুলে গেল। আর মুহূর্তেই সজোরে দরজা খুলে ঘরের ভেতর ঢুকে পড়ল সেই নারকীয় অস্তিত্ব। ব্রেল বিস্ফারিত দৃষ্টিতে সেদিকেই চেয়ে রইল। সে চিৎকার করার ক্ষমতাও যেন সম্পূর্ণ হারিয়ে ফেলেছে। এটা কি? এই বিশাল লম্বা আকারটা অনেকটা শকুনের মতো। আঙ্গুলগুলো অস্বাভাবিক লম্বা, কালো নখরযুক্ত। পরনে প্রাচীন ঢলঢলে একটা ক্লোক, পায়ে কাঁটাযুক্ত লম্বাটে জুতো, মাথায় পড়া টুপির উপর লাগানো নষ্ট হয়ে যাওয়া পাখির পালক। চোখের পলকে গুলি ছুড়ল ব্রেল। গুলিটা সোজা গিয়ে বিঁধল সেই দণ্ডায়মান অশরীরীর বুকে। কিন্তু তাতে তার কিচ্ছু হলো না। আচমকা গুলি লাগায় শুধু সামনের দিকে একবার ঝুঁকে পড়ল সে, আর তার পরক্ষণেই সোজা হয়ে প্রায় আলোর গতিতে ধেয়ে এলো ব্রেলকে লক্ষ্য করে। ব্রেল আর্তনাদ করে উঠল। তার কম্পমান হাত থেকে রিভলভারটা পড়ে গেল মেঝেতে। তাহলে সত্যি মানুষের তৈরি কোনো অস্ত্র দিয়ে একে বধ করা যায় না? শত শত বছর আগে যে মারা গেছে
তাকে কিভাবেই বা একটা সামান্য বন্দুকের গুলিতে পুনরায় হত্যা করা সম্ভব? কঙ্কালসার পাখির পায়ের মতো ধারালো নখযুক্ত হাত দুটো ব্রিলের গলা লক্ষ্য করে এগিয়ে এলো। ব্রিল তখন উন্মত্ত অবস্থায় কেবল পরিত্রাহী চিৎকার করছে। ব্রিলের পূর্বপুরুষরা লড়েছেন তাদের শত্রুদের সঙ্গে, কিন্তু আজ এক নারকীয়, অলৌকিক, অতীন্দ্রিয় অস্তিত্বের সঙ্গে লড়তে হবে ব্রিলকে। শুরু হলো এক ভয়াবহ লড়াই। প্রবল ধস্তাধস্তি। এক অতিপ্রাকৃত অন্ধকারের মধ্যে ব্রিল ক্রমাগত চিৎকার করে চলেছে এক অসহায় বন্য পশুর মতো। মরিয়া হয়ে সে ঘুষির পর ঘুষি চালাতে লাগলো, কিন্তু সেই ধারালো নখ ক্রমাগত তার সারা শরীর ক্ষত বিক্ষত করতে লাগলো। শকুনের মতো মুখের ভেতর থেকে বেরিয়ে থাকা সদন্ত দুটো বারংবার আঘাত হানতে চাইছে ব্রিলের গলা লক্ষ্য করে। ব্রিল আপ্রাণ চেষ্টা করতে লাগলো সেই আঘাত প্রতিহত করার। এক মানুষ আর এক অমানুষের মধ্যে চলতে লাগলো এক অপ্রতিরোধ্য দ্বন্দ্ব। মেঝের ওপর ধস্তাধস্তি করতে করতে তারা ঘরের ভেতর রীতিমতো গড়াগড়ি খাচ্ছে। ঘরের মধ্যে থাকা আসবাবপত্র তাদের ধাক্কায় মেঝেতে ছিটকে পড়ছে। কিন্তু যতক্ষণ শ্বাস ততক্ষণ আশ। শেষ অবধি লড়ে যাবে ব্রিল। দ্বন্দ্বযুদ্ধের সময় তারা দুজনেই এসে পড়ল কাঠের টেবিলটার উপর, আর সেই ধাক্কায় টেবিল থেকে ছিটকে পড়ল কেরোসিনের লণ্ঠনটা। সেখান থেকে কেরোসিন তেল বেরিয়ে ছড়িয়ে পড়ল সারা মেঝেতে। গরম তেল ব্রিলের গায়ে এসেও ছিটকে লাগলো, কিন্তু সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই তার। এমন নখের আঁচড় সে কতক্ষণ সহ্য করবে? সারা শরীর একেবারে ফালা হয়ে গেছে। মনে হচ্ছে একটা শক্ত সূচালো কাঠ তার চামড়া মাংস ভেদ করে যেন শরীরের ভেতর ঢুকে যাচ্ছে। ব্রিলের চিৎকার আরো বেড়েছে। ঘরময় কেরোসিন পড়ে জ্বলতে শুরু করেছে কাঠের মেঝে। সেই মেঝের আগুন এবার ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে ঘরময়। তার লেলিহান শিখা গ্রাস করছে ঘরের দেওয়াল এবং ছাদ। ঘরটা দেখে মনে হচ্ছে এই যেন অনন্তকাল জ্বলতে থাকা নরকের প্রতিচ্ছবি। রক্তচোষা পিশাচ যেমন তার শিকার ছাড়তে রাজি নয়, তেমন ব্রিলও হাল ছাড়বার পাত্র নয়। শেষবারের মতো একবার তার শরীরের সমস্ত শক্তি একত্রিত করে আগ্নেয়গিরির মতো জ্বলে উঠল সে। তার শরীরে সঞ্চারিত হলো এক আসুরিক শক্তি। ভ্যাম্পায়ারের কবল থেকে নিজেকে কোনো রকমে মুক্ত করে লৌহ বন্ধনে তাকে চেপে ধরল সে। উত্তেজনায় ব্রিলের শরীরে এতখানি শক্তির সঞ্চার হয়েছে যে সেই নারকীয় পিশাচও ব্রিলের বজ্রমুষ্টি থেকে নিজেকে ছাড়াতে পারল না। ব্রিল তাকে এক ঝটকায় শূন্যে তুলে ধরল, তারপর উল্টে পড়ে থাকা কাঠের টেবিলটার ওপর সজোরে আছাড় মারল। কাঠের টুকরো ভাঙলে যেমন মচ করে শব্দ হয়, ঠিক তেমনি মচ করে ভেঙে গেল সেই অস্তিত্বের পা দুটো। সেই অদমনীয় অস্তিত্ব ব্রিলের হাতের মুঠো থেকে মেঝের উপর ঝরে পড়ল ভাঙা পুতুলের মতো। তারপর অদ্ভুতভাবে সরীসৃপের মতো জ্বলন্ত দৃষ্টি হেনে জ্বলন্ত মেঝের উপর দিয়ে হামাগুড়ি দিয়ে ব্রিলের দিকে দ্রুত গতিতে এগোতে লাগলো। বেটা এখনো মরেনি, এখনো শেষ হয়নি। ব্রিল টলমল পায়ে হাঁপাতে হাঁপাতে ছুটে গেল দরজার দিকে। তার সারা শরীর রক্তে ভেজা। বাড়ির বাইরে এসে উদ্ভ্রান্তের মতো সামনের দিকে ছুটতে লাগলো সে। শেষমেশ কাঁটা ঝোপে পা জড়িয়ে ক্লান্তিতে মুখ থুবড়ে পড়ল মাটির ওপর। কোনো রকমে পিছনে ফিরে দেখল তার ছোট্ট বাড়িটা দাউ দাউ করে জ্বলে উঠল। একই সঙ্গে সে এও বুঝতে পারল বাড়িটা জ্বলে ওঠার আগে সেই নারকীয় রক্তচোষা ঘর থেকে বাইরে বেরোতে পারেনি। স্বস্তির নিঃশ্বাস ফেলল স্টিভ ব্রিল। কান্নায় দু চোখ ভিজে উঠল তার। মনে মনে ঈশ্বরকে ধন্যবাদ জানালো সে। তারপর অসহায় দৃষ্টিতে চেয়ে রইল তার জ্বলন্ত কুঁড়ে ঘরের দিকে। এই বাড়ি ততক্ষণ জ্বলবে যতক্ষণ না ডন সান্তিয়াগো দে ভালদেসের প্রত্যেকটা হাড় পুড়ে ভস্ম হয়ে যায়। এই পবিত্র আগুন ততক্ষণ জ্বলবে যতক্ষণ না পর্যন্ত শয়তানের শরীরকে সে সম্পূর্ণ গ্রাস করতে পারছে। ব্রিল অনুভব করল সেই পবিত্র অগ্নিস্পর্শে সেই নারকীয় অস্তিত্ব ধীরে ধীরে মুছে যাচ্ছে এই পৃথিবীর বুক থেকে।
শেষ হলো আমাদের আজকের গল্প দ্য হরর ফ্রম দ্য মাউন্ট। গল্প রচনায় রবার্ট ই হাওয়ার্ড, গল্পের অনুবাদ স্বাগতা সাহা ভৌমিক, গল্পের পরিচালনা, প্রোডাকশন ও সাউন্ড ডিজাইন আমি শীর্ষেন্দু ভৌমিক, সহ পরিচালনা এবং সহযোগিতা স্বাগতা সাহা ভৌমিক, পোস্টার ডিজাইন ডিভাইন কমেডি। গল্প পাঠ এবং হুয়ান লোপেজের চরিত্রে আমি শীর্ষেন্দু এবং স্টিভ ব্রিলের চরিত্রে শুভদীপ। আমাদের আজকের উদ্যোগে আমরা পাশে পেয়েছি দ্য বং স্টোরি সার্কেল অডিও স্টোরি চ্যানেল থেকে শুভদীপ নাথকে। তাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এই উদ্যোগে আমাদের পাশে থাকার জন্য। আমাদের আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই আমাদের জানাতে ভুলবেন না। যদি গল্পটি আপনার ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করুন, শেয়ার করুন। আর যদি আজ আপনি আমাদের এই চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন। আমরা খুব শীঘ্রই আবারও ফিরে আসব আমাদের পরবর্তী গল্প নিয়ে। ভালো থাকবেন।